This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেটা করার দরকার সেটা তো করছে না কিছু সরকার এখানে। বাচ্চা ছোট ছোট আছে, আমাদের সব ওদিকে মাঠে বসিয়ে এসেছি। এরপর দিন ডাম্পিং করে গেছে, আনসাইন্টিফিক ডাম্পিং। সাইন্টিফিক ডাম্পিং করলে আজকে কিন্তু এত তাড়াতাড়ি ঘটনা ঘটতো না। দেখলেন তো কি অবস্থা, বলে দেওয়ার বোধহয় আর কোনো প্রয়োজন নেই। এই ছবি হাওড়া শহরের। এগুলোই প্রমাণ, জীবন এমনও হয়, বিপদ এভাবেও আসতে পারে। জাস্ট ভাবা যাচ্ছে না, বিশ্বাস করুন কি বিভৎস অবস্থা হয়েছে সেখানে। পুরো বিপর্যয়ের ত্রিফলা, জল ছিল না, এখনও ভালোভাবে নেই। এরপর এলাকা জুড়ে ধস আর বিদ্যুতের খুঁটি উপড়ে, একের পর এক বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ নেই একটা বড় এলাকায়। হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের আশপাশে যেন একটা বড়সড় ভূমিকম্প হয়ে গেছে। পায়ের তলার মাটি আর নেই, ফুটি ফাটা চারদিক, রাস্তাঘাট ফেটে চৌচির, বাড়িঘর একই কেস। কোনটা ছেড়ে কোনটার কথা বলবো দেখুন ভালো করে ছবি। ডাম্পিং গ্রাউন্ড তো নয়, যেন একদিকে পাহাড় আর একদিকে তিল ধারণের জায়গা নেই। এত বাড়িঘর নিয়ম মেনে তৈরি হয়েছিল এইসব বসতি, কে জানে, কে দেখেছিল বলুন তো? এগুলো গজিয়ে উঠেছে জনবসতি এবং ঝুঁকি বহুল এলাকায়। এখন সবার মাথায় বিপদের খাড়া আর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মানুষজন এখানে যা দৈনন্দিন জিনিস সেগুলোকে সংগ্রহ করে নিয়ে তারা জীবন ধারণের জন্য আতঙ্কে এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন এখন? এখন এক জায়গায় রাখতে যাচ্ছি জিনিসপত্র। কোথায় থাকবেন? আগামী ভবিষ্যৎ কি হবে? এখন থাকার কোনো ব্যবস্থা হয়নি। খাওয়া দাওয়া এখন হয়নি। বাচ্চা শিশু তাদের খেলনা দেল্লা সবই কিন্তু নিয়ে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ন্যূনতম যে পাশে থাকার যে আশ্বাস, সেই আশ্বাস তারা পাননি, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিছু নেই, সারা রাত এখানে বসে বসে দিন কাটাচ্ছে। এই লাইন ওদিক দিয়ে লাইন দিচ্ছে, তো এদিক দিয়ে এই পোলটা সোজা করতো না। এখানে করা যাবে না, মানুষের গায়ে পড়লে বাঁচবেন? বলো বাঁচবে মানুষ? মরবে কি হবে? পুলিশরা শুধু আসছে দেখছে বাস। আমরা কি মানুষ নাই নাকি? জানোয়ার আছি না, কে না দিয়ে রয়েছি, আমাদের বেলা কেউ নাই। তখন আমরাও কেউ দেখে আসবে যে আমাকে ভোট দিন, তখন কিন্তু ভোট দিতে যাব না, এখনো আমরাও বেরোবো না। আসল কথাটা এখানেই, রাজনীতি তালে গলে ঠিক ঢুকবেই সবেতে। কথাগুলো তো ঠিক, ভোটের সময় নেতারা হাজির, ভোট ভিক্ষার কত পথ, আর বাকি সময়টা বেলগাছিয়া ভাগাড় এলাকায় কারা এসেছেন, কারা দেখেছেন কেমনভাবে থাকছেন এই মানুষগুলো, কে দেখেছেন কি হারে বাড়ছে আবর্জনার পাহাড়, কারো মাথায় আসলো না কি বিপদ হতে চলেছে। 6 বছর ধরে জনপ্রতিনিধি না থাকায় যে নজরদারি, সেই নজরদারির একেবারে অভাব স্পষ্ট রয়েছে। মানুষজন চাইছে দ্রুত তাদের এই বাসস্থান, পানীয় জল এবং যে খাদ্যের সমস্যা দেখা দিয়েছে এই মুহূর্তে দ্রুত সমাধান করতে। দ্রুত চাইলেই কি আর দ্রুত হয় সব কিছু? যে বিপদ ডেকে আনা হয়েছে তা দূর করা এত সহজ? এই বিপর্যয় ডেকে আনা হয়েছে, দেখুন এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। কেন জানেন? কারণ এসব যাতে না হয় সেই জন্যই তো প্রশাসন বলে একটা জিনিস থাকে, পুরসভা বলে একটা বস্তু আছে, কাউন্সিলররা আছেন। সরি, ভুল বলে ফেলেছি। জানেন তো, এটা তো হাওড়া, এখানে তো কোনো পুরসভার ব্যাপার, নির্বাচিত পুরসভা নেই, বোর্ডই নেই, প্রায় অনাথ। কোথায় পুর প্রশাসন, কোথায় কাউন্সিলর? ভোটই তো হয়নি। মনে পড়ছে ব্যাপারটা আপনাদের? 2013-র পর থেকে হাওড়ায় কোনো ভোট হয়নি। কে তাহলে দায়িত্ব নিয়ে এসব দেখভাল করবে? আরে জনপ্রতিনিধি থাকতে হবে তো পুরসভায়। ভোটে জিতে আসা কারো ঘাড়ে কোনো দায় দায়িত্ব দেওয়াই নেই, সবাই তাই ঝাড়া হাত পা। প্রশাসক দিয়ে এতদিন চলে?
আমরা দেখছি কিভাবে কি করা যায়। আমি এক্ষুনি কোনো মন্তব্য করতে পারবো না, তবে আমি বলছি তো সরকার এই সমস্ত পরিবারের পাশে আছে। কি সহজ বলে দেওয়া না, সরকার পাশে আছে। দীর্ঘদিনের নেতা অরূপবাবু, কে চেনে না তাকে? হাওড়ার তিনি ডাকসাইটে নেতা, বলে দিলেন সরকার পাশে আছে। কিভাবে আছে আমরা প্রশ্ন করছি। আগেও পাশে ছিল নিশ্চয়ই। সরকার যদি পাশে থাকে এই দুরবস্থা হয়? জল, কারেন্ট, খাবার কিচ্ছু নয়, কেউ আমাদের হেল্প করতে পারছে না। একটা বাচ্চার হাতে বিস্কুট দেবে সেটাও পাচ্ছে না। মানুষজন কিন্তু এখানে যাদের ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, দেওয়াল পড়ে গেছে, তারা কিন্তু এই এলাকা ছেড়ে দিয়েছে। প্রাণে বাঁচতে বাচ্চাদের, শিশুদের নিয়ে, পরিবার পরিজনদের নিয়ে তারা দূরে রয়েছে। তাদের আগামী ভবিষ্যৎ কি বড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। দিদি, জল পাচ্ছেন পর্যাপ্ত? আমরা জল পেয়ে কি করবো, আমাদের তো ঘরই বসে গেছে, ঘর পড়ে গেছে, দেখছেন আমাদের ঘরের অবস্থা। এই যে ঘরের অবস্থা, দেওয়াল পাঁচিল সব ভেঙে পড়েছে, ধস নেমেছে। খাবার দাও, ঘর আমার ভাঙছে, ঘর দাও, আর কি চাইবো বাবু? কি আর চাইবেন? চাওয়াটা না খুব কম, এইটুকুই। নাগরিক পরিষেবা বাঁচতে চান ওরা, মাথার উপর ছাদ চান কারণ সেটা চলে গেছে, আর পায়ের তলায় মাটি চান, জল চান, খাবার চান, ঘরে অন্ধকার নয় একটু আলো চান। দিতে পারবে সরকার? 3 দিন তো হয়ে গেছে, পেরেছে? দেখুন, এতগুলো বছর হয়ে গেছে, ভোটটা করানো গেছে। পুরো পরিষেবা নিয়ে এ কেমন ছেলেখেলা বলতে পারেন? আর কত বছর চলবে এমনটা? হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল কত সালে মনে করতে পারছেন? 2013। কোন যুগ হয়ে গেছে, ওইটাই শেষ নির্বাচন। এরপর বালি এবং হাওড়া পুরসভাকে একবার মিশিয়ে দেওয়া হলো, পরে আবার আলাদা করা হলো। তখন এখানে রাজ্যপাল ছিলেন ধানকার সাহেব। এই জটে জটিল পরিস্থিতি। পরে যখন রাজ্য বালি পুরসভাকে হাওড়া থেকে ফের ওই যে পৃথকীকরণ বিল আলাদা করতে গেল, সেই সময় রাজ্যপাল ধানকার সাহেব হিসেব চেয়েছিলেন যে বালি পুরসভার জন্য কত টাকা স্যাংশন হয়েছিল, কিভাবে খরচ খরচা হয়েছে। সেই নিয়ে বিরোধ একেবারে চরমে পৌঁছলো। ফলে দুটি পুরসভাকে আলাদা করতে চেয়ে বিধানসভায় বিল পাস হয়েছে। বিল কিন্তু পাস হয়ে গেছে, রাজভবনে সেটা আটকে আছে, কারণ রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। একটা সাংঘাতিক জটিল পরিস্থিতি, তার উপর আবার মামলা মোকদ্দমাও চলছে, ফলে পুরোটাই এখন ঝুলে। কিন্তু সেই সঙ্গে আসলে ঝুড়ে আছে হাওড়াবাসীর পরিষেবা পাওয়ার কপাল, তাদের বর্তমান, তাদের ভবিষ্যৎ, সবটা ঝুলে আছে। কে দেখবে? বছরের পর বছর এটা কিন্তু চলতে পারে না। হাওড়া পুরো এলাকায় কাউন্সিলর থাকবে না, এটা হতে পারে না। তৃণমূল স্তরে মানুষের সুবিধা অসুবিধাগুলো কে দেখবে যদি জনপ্রতিনিধি না থাকে? ভাবুন তো, যদি কলকাতা শহরে কাউন্সিলর না থাকে কি হতে পারে? হাওড়া কি কম বড় শহর? একই প্রশ্ন সবার। হাওড়া এই মুহূর্তে ধরুন কোনো ইলেক্টেড বডি নেই যে ডিরেক্ট করে পলিটিক্যাল উইল যে আমার শহরের জঞ্জাল প্রপারলি প্ল্যান হবে, এবং প্ল্যান হওয়া মানে 6 বছর নির্বাচন হয়নি, 6-7 বছরের উপরে নির্বাচন, জনপ্রতিনিধি নেই, প্লাস ইঞ্জিনিয়ার নেই। যে একজন যে কনজারভেন্সি অফিসার ছিল সেই পোস্ট ফাঁকা, একজন যে ইঞ্জিনিয়ার যেটা প্ল্যান করবে প্রপারলি, এই যে গার্বেজ আসবে যাবে তার ডাম্পিং প্রপারলি হচ্ছে এগুলো দেখবে, নেই। ফলে তার পরিণতি হচ্ছে এইরকম। কথাটা ঘুরে ফিরে সেই এক, দায়বদ্ধতা সেটা কার? শাসক নেতারা এখন যাচ্ছেন, মন্ত্রীরা যাচ্ছেন, বিধায়করা যাচ্ছেন, তাদের পা পড়ছে ওই এলাকায়, তারা দেখছেন, আশ্বাস দিচ্ছেন, কিন্তু তাদের কাউকে এত আতঙ্কে রাত কাটাতে হচ্ছে না, বালতি হাতে নিয়ে ঘুরতে হচ্ছে না জলের জন্য। এই বুঝি পায়ের তলায় মাটি সরে গেল, সাধারণ মানুষের যে আতঙ্ক, নেতাদের হচ্ছে কি সেটা? এই বুঝি হুড়মুড়িয়ে ঘাড়ের ওপর ছাদটা এসে ভেঙে পড়লো? বালতি তো ছেড়েই দিন, কোনো প্রশ্নই ওঠে না। সেখানে হাতে হাতে বালতি নিয়ে মানুষ জলের জন্য হাহাকার করে ঘুরে বেড়াচ্ছেন। তাদের খাবার পেতেও হাত পেতে হচ্ছে, একদম সাধারণ প্রশাসনের কাছে হাত পাততে হচ্ছে, তার কারণ রান্নার কোনো বন্দোবস্তই নেই। জীবন দুর্বিষহ শুধু এই মানুষগুলো যারা সাফারার, যারা এখন প্রতিটা মুহূর্ত এই চিন্তায় কাটাচ্ছেন এরপর কি হবে। TV9 বাংলা আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরেছে। অনেকেই ভাবছেন যে ভাগাড় সংলগ্ন এলাকায় এরকম ভয়ানক ছবি কি করে হতে পারে। পাঁচিলটা গতকাল পর্যন্ত ছিল, কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে সেই জায়গাটা ধসতে শুরু করে দিয়েছে। তার ঠিক উল্টো দিকের বাড়িটা দেখাবো, তার ঠিক উল্টো দিকের বাড়ি দেখুন, তার পুরো এই জায়গা থেকে, মাটি থেকে, মেন রাস্তা থেকে এই বাড়িটার যে মেঝের অংশ সেটা পুরো ছেড়ে গিয়েছে, পুরো ফাঁক হয়ে গিয়েছে। এই জায়গাটা দেখলে ভয় আসতে বাধ্য। দেখুন কিভাবে বাড়ির দেওয়ালটা পুরোপুরি ধসে গিয়েছে। তার ঠিক পাশের বাড়িটাই আমি যদি দেখাই, তার পাশের বাড়িটাই একটুখানি হয়তো অন্ধকার হবে, কিন্তু ভয়ানক ছবিটা আমি একেবারে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। দেখুন দেওয়ালটা পুরোপুরি ধসে গিয়েছে।
এবং শুধুমাত্র কংক্রিটের দেওয়াল কি ধসেছে, পাশে যে বেড়া দেওয়াল, দরমার দেওয়াল, সেই দেওয়াল পর্যন্ত ধসে গিয়েছে। এই বাড়ির মানুষগুলো এখন বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে আছে। দেখুন যে কংক্রিটের মেঝে রীতিমতো মাটি ছেড়ে উঠে এসেছে, ঘরটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তারা কিচ্ছু বার করতে পারেনি, খাট পড়ে রয়েছে, মানে সাংঘাতিক অবস্থা। এরকম একটা দুটো বাড়ি নয়, প্রচুর, বলছি না এখান থেকে প্রায় 50 থেকে 60টা ঘরের এই অবস্থা। এমন কিছু রাস্তা রয়েছে যে রাস্তাটাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ দুটো বাড়ি এরকম ভাবে পুরো রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। ছবিগুলো দেখলে ভয় করবেই আপনার, এবং সেটাই খুব স্বাভাবিক। বাড়ি ভেঙে পড়ছে, বিদ্যুতের খুঁটি ভাঙছে। আসলে এখানে যারা বাস করতেন তাদের জীবনটাই ভেঙে চুরে শেষ হয়ে গেছে এক রাতে। তবু ওরা লড়ে যাচ্ছেন, কারণ লড়াইয়ের কোনো বিকল্প নেই। লড়ছেন বলেই আজ কিন্তু তারা রুখে দিয়েছেন ওই ডাম্পিং গ্রাউন্ডে নোংরা ফেলার কাজ। আজও একের পর এক গাড়ি পৌঁছে গিয়েছিল এলাকায় আবর্জনার পাহাড় আরও একটু উঁচু করতে, কিন্তু এলাকাবাসী বাধা দেন। এখান থেকে ভারী ভারী যে ময়লার আবর্জনার যে ডাম্পারগুলো যাচ্ছে, মানুষজন আতঙ্কে রয়েছেন, তাদের বাড়ি ঘরে ফাটল ধরেছে। তারা এই মুহূর্তে এই ডাম্পারগুলিকে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে খালি করতে দেবেন না, এমনটাই তাদের অভিমত। কোনো কুড়া গাড়ি পড়তে দেবো না, এ কুড়ো কেটে সরাতে হবে, না তো কুড়া গাড়ি পড়তে দেবো না। আমাদের ঘর পড়ে গেলে তো আমরা কোথায় যাবো বাচ্চা কাচ্চা নিয়ে? কি চাইছেন আপনি? আমরা চাই আমরা এই কাঁচরাটা তুলে নিয়ে যাই, তারপরে আমরা ফেলতে দেবো না। এই যে আমি ছবিটা দেখাতে বলবো, এই যে ডাম্পিং গ্রাউন্ড অর্থাৎ ভাগাড়, এই যে ভাগাড়ের যে চিত্রটা, ভয়াবহ চিত্র, এখান থেকে কিন্তু উপচে ময়লা নিচে পড়ে যাচ্ছে। এবং এখানেই বলছে বছর 5 আগে একটি পার্ক ছিল, যে পার্কটায় বাচ্চারা খেলাধুলা করতো, সেইটাকেও পর্যন্ত ভাগাড় গ্রাস করে নিয়েছে, কর্পোরেশনের নজরদারি নেই। এবং এই যে ময়লা স্তূপ, এই ময়লা স্তূপ কিছুতেই সাফাই করা হচ্ছে না, যার জেরেই কিন্তু আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিছু বদলাচ্ছে না, কিছু বদলাচ্ছে না, আমাদেরকে ঘর চাই, ঘর চাই। চাওয়াই সার পাচ্ছেনটা কোথায়? কলকাতা থেকে জলের ট্যাঙ্কার পাঠিয়ে হাওড়ার সংকট মোকাবিলার চেষ্টা চলছে। তাদের এতটুকু ক্ষমতাও নেই। এলাকার বিধায়ক সাংসদরা কি করছিলেন এতদিন? ভোটে জেতা পুরসভা যখন নেই, তারা কি বাড়তি দায়িত্ব পালন করেছেন? মানে সাংসদ বিধায়কদের কথা বলছি, তাদের কারো চোখে পড়লো না যে এখানে একটা বিপদ ঘনিয়ে আসতে পারে যে কোনো দিন? গোটা অঞ্চল এখন ডুবতে বসেছে, কারো দায় নেই। এই হাওড়াকেই কিন্তু মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তার প্রশাসনিক নার্ভ সেন্টার বানিয়েছেন, কাজকর্মের কেন্দ্র বানিয়েছেন। কারণ সচিবালয় এখন আর মহাকরণ নয়, ওইটা নবান্ন। সেই শহরে তৃণমূল স্তরে জনপরিষেবার কাজ সেভাবে হচ্ছে না। এটা চোখে পড়লো না নেতা মন্ত্রীদের, নাকি দেখেও না দেখার ভান? এগে একটা বড় ধস নেমেছে। ধস নামতে ন্যাচারালি একটা বড় ভাইব্রেশন হয়েছে ধসে, তাতে কিছু ফাটলও আছে। আর আমাদের একটা পাইপলাইন ছিল, সেই পাইপলাইনটা ফেটে যায়। ওখানে পুরসভা নেই, ওখানে কেউ কিছু নেই, তৃণমূলের নেতারা যে যেমন পাচ্ছে লুটে খাচ্ছে, কারোর দায়বদ্ধতা নেই। কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে, আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। হাওড়ার সঙ্গে বালিকে জুড়ে দেবে, ভালো হবে কিনা, একবার জুড়ে দিল, একবার ভেঙে দিল, ইত্যাদি ইত্যাদি। মানে চূড়ান্ত দলগত অবক্ষয়, যেরকম সেই অবক্ষয়ের চাপ মানুষের ঘাড়ে পড়ছে। ম্যান মেড ডিজাস্টার। মুখ্যমন্ত্রী লন্ডন গেছেন, সেখান থেকে জল টল নিয়ে আসবেন, মনে হয় টেমসের জল। আপনারা হাওড়ার লোকেরা টেমসের জল পাবেন, এরপরে অপেক্ষা করুন। আচ্ছা, 26-এর ভোটের আগে হাওড়ার এই ধসটা শাসকের জন্য আই ওপেনার হবে কি? আমরা প্রশ্ন তুলছি। আদৌ দেখার কেউ আছেন? সরকার বাহাদুর নিদ্রা গেছেন, দেখে শুনে তো তাই মনে হচ্ছে। জমিতে সার দেবেন, চাষিরা বলছেন সার ফসলের গায়ে লাগছে না, ভেসে যাচ্ছে, মানে সারেও ভেজাল। শুনুন। সার দেওয়ার 15-20 মিনিট, আধা ঘন্টা পর সম্পূর্ণ সার ভাইসে ওঠে। আচ্ছা, ভেসে উঠতেছে তো সমস্যাটা কি? ভেসে ওঠার সমস্যা, আমার তো সারটা তো গোড়ায় লাগছে না। আচ্ছা, সার তো হাওয়ায় ভেসে এক জায়গায় চলে যাচ্ছে। তার মানে যে দিক থেকে হাওয়া আসছে, সারটা দেওয়ার পর জমির এক সাইডে সারটা চলে যাচ্ছে, তার মানে সারটা নিম্নমানের। ও, আর গাছে কোনো গাছের কোনো রকম গ্রোথ নেই। এরপরেও কেউ কেউ সন্দেহ প্রকাশ করতেই পারেন বা ভাবতেই পারেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। চলুন আরও কয়েকজনের কথা আপনাদের শোনাই, যারা মাঠে কাদামাটি মেখে ফসলের জন্য রোদে পুড়ে ঘাম ঝরাচ্ছেন, আর আমার আপনার জন্য ভাত, তরিতরকারি এসব উৎপাদন করছেন। ধানের মধ্যে যে সার দেওয়া হচ্ছে, সেই সার তো হচ্ছে গাছে লাগতেছে না। সার দেওয়া হচ্ছে উড়ে উড়ে যায়, আর হচ্ছে মানে কয়দিন দিছি যে কালারও হয় না, গাছটা যে শক্তি হবে, শক্তি হচ্ছে না, কালারও ছাড়তেছে না গাছের। সমস্যাটা হয়তো ওই সারটা দিছি, আর ওই ভাইসা উঠছে ধানের জোর দিতেছে না।
তাই? হ্যাঁ। গাছ বাড়ে? গাছ তো যেমনি গাড়ি রাখছে এরকমই আছে, কোনো রকম ভাবেই বাড়ছে না। না। লিমিটলি কি 7টা টোটালে ভাইসে যাচ্ছে। হ্যাঁ, ভাইসে যায়। ভাইসে যাচ্ছে? হ্যাঁ। কেন? 7টা ডুপ্লিকেট। সার তো কোনো ধানও কালো হচ্ছে না, অথচ ধানটা লাল লাগতেছে। মানে গাছ বাড়তেছে না? গাছ বাড়তেছে না, গাছটা হলুদ হয়ে যাচ্ছে। কে ডোবালো চাষিদের? আমরা প্রশ্ন তুলছি, TV9 বাংলা ঠোঁটকাটা প্রশ্ন তুলছে। সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন। ধার দেনা করে চাষ করলেন, সারটাও দাম দিয়ে কিনতে হয়, কিন্তু সেখানেও যদি ভেজাল থাকে, বুঝতে পারছেন চাষিদের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিঘের পর বিঘে জমি, সারে ভেজাল মানে ফসলও ভালো হবে না, উৎপাদন কমবে, হাটে বাজারে দাম পাবেন না চাষিরা, জেলে ভাসছে সার, জলে ভাসছে সার, তারা তাদের পরিবারও ভেসে যাবে দেনায়। মানে ধার দেনার চাপ তো আরও বড় চাপ। মহাজনের কাছ থেকে ধার নিয়ে অনেকে আলু চাষ করেন, দেখবে কে? আর দেখার কথাটা কার? অভিযোগ পাওয়ার পর টনক নড়েছে কৃষি দপ্তরে। কিন্তু ঠোঁটকাটার প্রশ্ন, কিভাবে প্রশাসনের নাকের ডগায় খোলা বাজারে এই জাল সার বিক্রি হচ্ছে বলুন তো? এগ্রিকালচার থেকে আসছে, ওরা স্যাম্পল নিয়ে গেছে, এখন রিপোর্ট আসার পরে আর কি বোঝা যাবে কি এটা আছে ওটার মধ্যে, রিপোর্ট আসলেই বোঝা যাবে। আজকে কৃষকদের ভাতে মারার ব্যবস্থা করছেন যে তাদের ফসল কি করে উৎপাদন হবে যে তারা জাল সার তাদের কিনতে বাধ্য হতে হয়। দায়িত্বকার কৃষি দপ্তরে না, সার 3 প্যাকেট ওরা রেখে দিচ্ছে কি, ওটা বিক্রি করতে না করছে, রিপোর্ট আসবে, যদি খারাপ আছে তখন ওরা কি স্টেপ বলতে পারি না, আর যদি ঠিক আছে তো বিক্রি করা যাবে আর কি। প্রশাসনের পক্ষ থেকে কোনো তত্ত্বাবধান দেখভাল কোনো দায়িত্ব নেই। তাই আজকে আড়তদাররা যারা বেআইনি কারবার করে বা যারা নীতিহীন সমস্ত আড়তদার, আনস্ক্রুপলাস ট্রেডার যারা, আজকে তারা এইভাবে বাংলার কৃষক সমাজকে ঠগাচ্ছে। শুরুতেই জলপাইগুড়ির চাষিদের দুর্দশার কথা শুনিয়েছি, ছবি দেখিয়েছি। মালদা, সেখানেও সেই একই কেস, ভেজাল মানে ভেজাল সার, গোপনে গোডাউনে ডাঁই করে রাখা ভেজাল সার। ভেজালের প্রমাণ পেয়ে 2টি গোডাউন সিল করেছে কৃষি দপ্তর। কিন্তু মালদার চাঁচল থেকে শামসি, রতুয়া জাল সারের চক্র সক্রিয় হলো কার বা কাদের প্রশ্রয়ে? এখানেও কি শাসক যোগ? এই যে ভেজালের সাহসটা পাচ্ছে কোথায় থেকে ব্যবসায়ীরা? একমাত্র মদত দিচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। তৃণমূলের নেতা মন্ত্রীরা এই ধরনের মদত না দিলে কি এই ধরনের রমরমিয়ে ব্যবসা করতে পারে ভেজালের? এইটা এখন তো হ্যাঁ সার দিলাম, সার দেওয়ার পর তো এরকম হয়ে গেছে। হ্যাঁ, এখন তো ইয়াই তো নিজে নিজে বসে যাবে। এই অগ্নিদানের সময় ওইরকম মানে গোটা দিঘা মানে ধান বসে গেলে একটা মানে একটা বোঝাতে বাড়িতে নিয়ে গিয়ে গরুকে খাওয়াবো, সেটাও পাওয়া গেল না। 4 কুইন্টালের জায়গায় 2 কুইন্টাল হবে ভেজাল সারের জন্য। অভিযোগ যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমি এখান থেকে বসে বুঝতে পারছি না যে জাল সার আদৌ হচ্ছে কি হচ্ছে না। অভিযোগ যখন আসলো তখন তো এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করলাম। অনেকে বলছেন এই যে স্যার আধিকারিকদেরও মদত আছে, কৃষি আধিকারিকদেরও মদত আছে, কি বলবেন? এটা আপনার কি মনে হয়? কাল যে পর আজ সেই আপন, বগটুইয়ে তাহলে খেলা ঘুরে গেল। বগটুই কাণ্ডের 3য় বর্ষপূর্তিতে তৃণমূলের মঞ্চে কে বলুন তো? মিহিলাল শেখ। অথচ 3 বছর আগের সেই ছবিটা একবার মনে করে দেখুন, একটু মনে মনে ভাবুন। কেষ্টমণ্ডল তখন জেলবন্দি, কেষ্টহীন বীরভূমে ফাঁকা মাঠে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন কে বলুন তো? শুভেন্দু অধিকারী। 3 বছর আগের 21শে মার্চ বগটুই কাণ্ডের বর্ষপূর্তিতে বিরোধী দলনেতার মঞ্চে ছিলেন এই মিহিলাল শেখ। আজ খেলা ঘুরে গেল। সেদিন বগটুই কাণ্ডের বর্ষপূর্তি, সেদিন শুভেন্দুর মঞ্চে ছিলেন মিহিলাল শেখরা। তারপরই তো রেড রোডের ধর্ণা মঞ্চে মমতার মুখে বগটুই। আমি তো ভেবে পেলাম না কি হলো ওই বীরভূমের বগটুইতে। চাকরি দিলাম, টাকা দিলাম, ঘর দিলাম, আমাদের লোক মার্ডার হলো, তাদের সাথে কত টাকার ডিল হয়েছে। প্রমাণ করে দিয়েছে যে সবাই আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি। এরপরই তো আজ সার দরবারে মিহিলাল, এবার দলের দায়িত্বে। সময় আসলে দেখতে পাবেন, এখন কিছু বলা। আপনার মানসিক প্রস্তুতি কেমন সেটা সময়ের উপর ডিপেন্ড করবে। সেদিন শুভেন্দু অধিকারীর হাত ধরেই শাহ দরবারে পৌঁছে গিয়েছিলেন মিহিলাল। আর আজ বগটুই কাণ্ডের 3য় বর্ষপূর্তিতে তৃণমূল বিধায়ক এবং নেতাদের পাশে তিনি। আজকে এই মঞ্চে আছেন, কি বলবেন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়,
এটা হচ্ছে একটা পরিবারের স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দল এসেছেন এবং দলকে স্বাগত জানাচ্ছি। এবং তিনি দীর্ঘদিন ধরে কখনো অনুব্রত মণ্ডল, কখনো অমুক, কখনো তমুক অন্যের কাছে যাতায়াত করেছেন। সব ঠিক আছে, আমরা পারিনি কারণ ওখানে আমাদের জায়গা ছিল না, কিন্তু এটাও তো ঠিক যে এই মিহিলাল শেখ চলে গেলেই বাকি খুনটা মিথ্যে কথা হয়ে যায়। ধরুন ওই অনিল কাপুরের নায়ক, সে ছবিটা দেখতে আপনার ভাল লাগে, কিন্তু তাতে গিয়ে বাস্তবে কি আপনি তাকে পাচ্ছেন নায়ককে? শুধু এরা ছবিতে থাকে বিরোধীরা, আর আমরা রাস্তায় থাকি। রোজ কত কি ঘটে যাহা তাহা। আচ্ছা, তাই বলে রোগী চুরি সেটা সম্ভব? ভুল বলছি না, রোগী চুরিও হয় আমাদের এই রাজ্যে। সেটা হয়েছে দিনে দুপুরে খাস সরকারি হাসপাতাল থেকে, বুঝলেন? ছেলেটার নাম মালদা। রোগী নিজেও জানেন না তার ঠাঁই হয়ে গিয়েছে বেসরকারি হাসপাতালে, অথচ তিনি ভর্তি হতে চেয়েছিলেন, মানে তাকে রেফার করা হয়েছিল মালদা মেডিকেল কলেজে, মানে সরকারি হাসপাতালে। ভজকট মনে হচ্ছে না? হেঁটে গেলেন। ভাবছেন তো যে রোগীর পরিবারের ইচ্ছের বিরুদ্ধে কি করে এগুলো সম্ভব হলো? সম্ভব হলো তার কারণ দালাল আছে, মিডলম্যান। চাকরি চুরির মিডলম্যান শুনেছেন? পাতি বাংলায় যাকে বলে দালাল, এজেন্ট। বলাগড়ের কুন্তল শান্তনুদের মতো সরকারি হাসপাতালেও না দালালরা ভনভন করে, সিভিল ড্রেসে, বুঝতে পারবেন না। মুখ্যমন্ত্রী বারবার ধমক ধামক দেওয়ার পরেও তারা থাকে, তারা ছিল, তারা আছে। টাকা নিয়ে তারা বেড দেয়, রক্তর প্রলোভনও দেখায় মাঝে মাঝে, টাকা দিন রক্ত পাইয়ে দেব। কিন্তু সরকারি হাসপাতালের রোগী ধরে নিয়ে নার্সিংহোমে ঢুকিয়ে দেওয়া, এই রকম দালালের ভূমিকায় অ্যাম্বুলেন্স চালকরা, এটা আমরা প্রথম শুনছি। দুষ্টচক্রের বারবারন্ত একবার ভাবুন। জেলা শাসক বলছেন আমরা অ্যাকশন নিই। হ্যাঁ, তারা অ্যাকশন নিয়েছেন, কিন্তু প্রশ্নটা এখানেও, কখন? সরকারি নজরদারি থাকলে দালালরা কিভাবে মাঝ পথে, বলুন তো? মানে অ্যাম্বুলেন্সের চালক তিনিই দালাল, তিনি রোগীকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে চলে গেলেন বেসরকারি হাসপাতালে। আমরা গাজল হসপিটালে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছে। বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে। যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে, সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি। এখন এই পেশেন্টটা একটু ভালো আছে। যে কনসার্ন যে আমাদের যে নার্সিংহোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার এগেনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। তো টাইম টু টাইম ওদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা হয়েছে, অ্যাকশনও নেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু জন এখনও কিন্তু টাকার হয়তো লোভের পিছে গিয়ে এসব অ্যাক্টিভিটিস করছে। তো আমরা অ্যাকশন কিন্তু নিচ্ছি। ঠোটকাটা আজ এ পর্যন্তই, কিন্তু আপনারা কোথাও যাবেন না টিভি 9 বাংলা ছেড়ে, তার কারণ আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য আসছেন না বললেই নয় নিয়ে।